হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব স্পাই এক্স ফ্যামিলির এপিসোড 3। পর্ব শুরু হয় যেখানে লয়েডের এখন জ্ঞান ফেরে এবং দোকানদার মাসিমাকে ডাক দেয়। সে যেমনই চারপাশে দৃশ্য দেখে সে অবাক হয়ে যায়। সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে আর চারিদিকে শুধু আগুন। এক লোকও তাকে বলে, ছেলে জলদি এই জায়গা খালি করো, অস্ট্রেলিয়ার লোকেরা জলদি এখানে চলে আসবে। লয়েড তখন ভাবে, কিন্তু সবাই তো বলেছিল যে এখানে কোনো যুদ্ধ হবে না। ঠিক তখনই লয়েডের মাও সেখানে চলে আসেন, যিনি লয়েডকে দেখে খুবই খুশি কারণ সে সুরক্ষিত আছে। তার মা থেকে জিজ্ঞাসা করেন, তুমি এখানে কি করছিলে আর তোমার কি কোথাও আঘাত লেগেছে? লয়েড বলে, হয়তো হেলমেটের জন্য আমি বেঁচে গেছি। তার মা বলেন, আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরে জিনিসপত্র গোছাতে হবে, চলো আমার কাকার বাড়ি কিলবার্গে যাব আমরা। লয়েড তাদেরকে থামতে বলে এবং জিজ্ঞাসা করে, স্কুলের কি হবে আর মেলার? তখনই তার মা তাকে বলেন, এখন আর এসবের সময় নেই, তোমার চারপাশে দেখো, তোমার কি বুঝতে অসুবিধা হচ্ছে যে কি চলছে? লয়েড তার চারপাশে দেখে, সব জায়গায় শুধু আগুন আর ভাঙাচোরা বিল্ডিং দেখতে পায়। এরপর সে তার মায়ের সঙ্গে তার কাকার বাড়িতে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয় লয়েডের কাকার বাড়িতে, যেখানে টিভিতে খবর চলছে, যাতে আমরা জানতে পারি যে ওয়েস্টেলেস আর্মির প্রচেষ্টার কারণে তারা লুয়েনের পূর্বাংশ আবার দখল করে নিয়েছে। লয়েড মন খারাপ করে এক জায়গায় বসে ভাবে, সব বড়রাই মিথ্যাবাদী। তারা বলেছিল যে কোনো যুদ্ধ হবে না, এমনকি বাবাও এটাই বলেছিলেন। যখন তিনি ফিরে আসবেন তখন তিনি আমাদের সঙ্গে মেলায় যাবেন, কিন্তু তিনি তো আর ফিরলেনই না। কিন্তু লয়েড বুঝতে পারে আসলে সে নিজেও তো মিথ্যাবাদী, কারণ সে মিথ্যে বলে তার বাবার কাছ থেকে টাকা নিয়েছিল এবং তাকে সেই টাকা আর ফেরতও দিতে পারেনি। সে বলে, যখন তিনি ফিরে আসবেন তখন আমি তাকে সব সত্যি কথা বলে দেব। এরপর লয়েড বোমের আওয়াজ পেয়ে ভয় পেয়ে যায় এবং তার মায়ের কাছে গিয়ে বলে, আমাকে আবার লুয়েন ফিরে যেতে হবে, হয়তো বাবাও ফিরে এসেছেন। এভাবেই দিন কেটে যায়। বেশ কিছুদিন পর আমরা লয়েডকে দেখতে পাই যে এখন একটা মাছ ধরতে পেয়ে বলছে, আশা করি আমি যদি এই মাছটা বাড়ি নিয়ে যাই তবে মা খুব খুশিই হবেন। আজকাল তো পেট ভরে খাবারও খুবই কঠিন হয়ে গেছে। এরপর হঠাৎ করেই আবার জরুরি সাইরেন শোনা যায়, যেটা শুনে লয়েড ঘাবড়ে যায় আর সব লোক দ্রুত শেল্টারের দিকে ছুটতে থাকে। লয়েডও বিমান হামলার থেকে বাঁচার জন্য শেল্টারে চলে যায়, কিন্তু লয়েডের তার মায়ের জন্য চিন্তা হতে থাকে। যখনই বিমান হামলা বন্ধ হয় লয়েড জলদি শেল্টার থেকে বাইরে বেরিয়ে আসে তার মাকে খোঁজার জন্য, কিন্তু বাইরে তখনও হামলা হচ্ছে এবং সব জায়গায় আগুন লেগে আছে। লয়েড যখনই তার বাড়িতে পৌঁছায় সে দেখে যে তার বাড়িতে আগুন জ্বলছে আর তার মাও পুড়ে মারা গেছেন। এটা দেখে লয়েড জোরে চিৎকার করে কাঁদতে থাকে। আর এই সমস্ত দৃশ্যই অনেকদিন পর লয়েড ভাবতে থাকে। সে মনে করে, আমার মনেও নেই যে কত বছর আমি রাস্তায় লুকিয়ে লুকিয়ে কাটিয়েছি। সব কিছু আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। যা কিছু বেঁচে আছে তা শুধুমাত্রই ঘৃণা, আর এটাই আমাকে বন্দুক হাতে নিতে বাধ্য করলো। আর এরপর লয়েড আর্মিতে ভর্তি হওয়ার জন্য আর্মি অফিসারকে তার নকল সার্টিফিকেট দেখায়। সেই অফিসার থেকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি এত বড় হয়েছো যে তুমি এখানে যোগ দিতে পারো? লয়েড থেকে মিথ্যা বলে যে তার বয়স 18 বছর হয়ে গেছে, শুধু আমার সমস্ত সার্টিফিকেট যুদ্ধের সময় হারিয়ে গেছে। আর এরপর লয়েড ঠান্ডা গলায় বলে, আর কত লাশ, হাজার না লাখ, আর কত লাশ জমা করতে হবে, তবে গিয়ে আমি সেই উদীয়মান সূর্য দেখতে পাবো। পরের দৃশ্যে আমরা দেখি লয়েড জঙ্গলে পাহারা দিতে দিতে ঘুমিয়ে পড়েছে। তখনই কোনো একটা লোক তার পেতে রাখা জালে ফেসে যায়। লয়েড তার উপর গুলি চালাতে শুরু করতে গেলেই আমরা দেখি সেটা আর কেউ নয়, ফ্র্যাঙ্কি। সে বলে, প্লিজ প্লিজ গুলি করবেন না। লয়েড তার বন্দুক তার দিকে তাক করে বলে, তুমি একজন ওয়েস্টার্নিয়ান সৈনিক, তোমার কাছে কি কোনো অস্ত্র আছে? ফ্র্যাঙ্কি এই কথা শুনে ভয় পেয়ে যায়। লয়েড একজন ওয়েস্টেলেস সৈনিক। সে কাঁদতে কাঁদতে তাকে বলতে থাকে, আমার কাছে কোনো অস্ত্র নেই, আমি আত্মসমর্পণ করছি। সে তাকে জানায় সে এইসব দেখে তার জায়গা ছেড়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছে আর 2 দিন ধরে এই জঙ্গলেই আছে। সে লয়েডকে খাবার ভাগ করে নেওয়ার জন্য বলে, যেটাই লয়েড বলে, তোমার মতো মরার জন্য খাবার নষ্ট হবে, এখন মরে যাও। আর তখনই ফ্র্যাঙ্কি কাঁদতে কাঁদতে তাকে বলে, আমি এখনই মরতে পারি না, আমার তো বিয়েই হয়নি। এইটা দেখে লয়েড হাসতে শুরু করে যে কতই না অদ্ভুত এই মানুষটা। আর এভাবেই সে অবাক হয়ে যায়, কারণ সে প্রথম তার শত্রুর মধ্যে একটা মানুষ দেখতে পায়। সিগারেট খেতে খেতে ফ্র্যাঙ্কি তাকে এখন পরীক্ষা নিরীক্ষার কথা বলতে থাকে। ইউনিভার্সিটিতে একটা বেশ ইন্টারেস্টিং পরীক্ষা হচ্ছিল। গবেষকরা অংশগ্রহণকারীদের একটা ভিডিও দেখিয়েছিলেন যেখানে পার্সন এ কে চড় মারা হচ্ছিল। অংশগ্রহণকারীদের মস্তিষ্ক সেই ব্যথার সাথে দুঃখ অনুভব করছিল এবং তারা অস্তিত্ব বোধ করছিল।
মানে মানুষ স্বাভাবিকভাবেই সহিংসতা থেকে বাঁচতে চায়, কিন্তু তারপর তারা একই ভিডিও আবার দেখলেন, কিন্তু এইবার ব্যাখ্যা দিলেন যে পার্সন একে চর মারা হচ্ছে কারণ সে তার প্রেমিকার সাথে প্রতারণা করেছে। আর আন্দাজ করুন কি হলো, অংশগ্রহণকারীদের মস্তিষ্কে আনন্দের সংকেত দেখা গেল। ভয়ের কথা হলো মানুষের মস্তিষ্ককে এত সহজেই বোকা বানানো যায় শুধুমাত্র একটা কারণ দেখিয়ে, তা সত্যি হোক বা মিথ্যে। লয়েড মনে মনে ভাবে, ও কি সমস্ত বলছে, ও কি নিজে আদৌ বুঝতে পারছে? তাই সে এখন ফ্র্যাঙ্কিকে জিজ্ঞাসা করে, তোমার এই সমস্ত কথা বলার অর্থ কি? ফ্র্যাঙ্কি বলে, তোমার কি এইসবই বোকামি মনে হয় না? এই পূর্ব পশ্চিম যুদ্ধ তো কেবল তাদের কূটনীতিদের ব্যর্থতার ফল। তাদের ভুলের শাস্তি আমাদের মতো সাধারণ মানুষ কেন ভোগ করছে? তারা আমাদের একে অপরের সাথে ঘৃণা করতে শেখায়, আর আমরা লড়াই করে মরে যাই। এটাই হলো পৃথিবীর সবচেয়ে জঘন্যতম জিনিস। কথাটা শোনা মাত্রই লয়েড রাগে ফেটে পড়ে আর বলে, তোমরা অস্ট্রেলিয়ানই তো যুদ্ধ শুরু করেছ। ফ্র্যাঙ্কি বলে, আমাদের দিক থেকে আমাদেরও তো এটাই বলা হয় যে ইস্টেনিয়াসরা প্রথম হামলা করেছিল। কেউ কেউ তো এটাও বলে যে ইস্ট একটা তৃতীয় দেশকে বলে পেছন থেকে ওয়েস্টে হামলা করেছিল। আর এই সমস্ত শুনে লয়েড আরও রেগে গিয়ে বলে, এ সব মিথ্যে, নিজেদেরকে সঠিক প্রমাণ করানোর জন্য তুমি এই সমস্ত বলছো। ফ্র্যাঙ্কি ভয়ে ভয়ে বলে, আমি জানি, কিন্তু আমাদের মতো সাধারণ সৈনিকদের আসল সত্যিটা কখনোই জানা হবে না। লয়েড চিৎকার করে রাগে বলে, সেদিন হামলার সবাই মারা গিয়েছিল, আমার বন্ধুরাও। ফ্র্যাঙ্কি বলল, আমার সাথেও ঠিক তাই হয়েছে। লয়েড রাগে এখন ফ্র্যাঙ্কিকে লাথি মেরে বলে, তোমরা শয়তান, তোমরা আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছ। ঠিক তখনই তার বাবার সেই কথাগুলো তার মনে পড়তে লাগে। এরপর সে বলে, হ্যাঁ আমি দেখেছি এস্টেনিয়ার মানুষদেরকে বারবার মরতে, তাই আমি এখন এদেরকেও যন্ত্রণা দেব আর সবার প্রতিশোধ নেব। আর এরপর লয়েড গুলি চালাতেই যাবে, ঠিক তখনই একটা গুলি এসে লয়েডের হেলমেটে লাগে আর লয়েডের মাথা থেকে রক্ত বেরোতে শুরু করে। অনেক সৈনিক তাদের দিকে গুলি চালাতে থাকে। ফ্র্যাঙ্কি লয়েডকে বলে, তোমার গুলি চালানোর জন্য ওরা আমাদেরকে খুঁজে পেয়ে গেছে। ফ্র্যাঙ্কি সেখান থেকে পালাতে শুরু করে আর বলে, তোমার সিগারেটের জন্য ধন্যবাদ। এদিকে লয়েডও এখন তার বন্দুক তুলে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর দৌড়াতে দৌড়াতে সে একটা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়, যেটাতে সে খুবই আঘাত পায়। এর পরের দিন লয়েডের পুরনো বন্ধুর সাথে তার দেখা হয়। তাদের দেখে লয়েড অবাক হয়ে যায়। তারা লয়েডকে বলে, আমরা তোমাকে সব জায়গায় খুঁজেছিলাম, কিন্তু তুমি কোথাও ছিলে না। আমরা ভেবেছিলাম তুমি মরে গেছো। বন্ধুদের বেঁচে থাকতে দেখে লয়েড আবেগপ্রবণ হয়ে ওঠে আর কাঁদতে শুরু করে। লয়েড কাঁদতে কাঁদতে বলে, প্রথম বোমাটা সেই ওয়্যারহাউসেই পড়েছিল যেটাতে আমরা থাকতাম, তাই আমার মনে হয়েছিল যে তোমরা সবাই হয়তো মারা গেছো, আর সেই কারণেই আমার নিজের উপর খুবই রাগ হয়েছিল। তার বন্ধুরা তাকে বলে, যখন সেই উৎসবের সাহায্যের জন্য সেখান থেকে চলে গিয়েছিল তখন তার বন্ধুরাও তার পিছু পিছু এসেছিল, আর এরপরে সেই হামলাগুলো হয়েছিল। তারা জানায় যে তাদের ক্লাসেরও অনেক ছেলে মেয়ে মারা গেছে। লয়েড তাদের জানায় যে সে এখন একটা সার্জেন্ট, আর এই কথা শুনে সবাই চমকে যায়। যার পরে লয়েড বলে, আমার সমস্ত সিনিয়ররা একে একে মারা যেতে থাকলো, যার কারণে আমি সার্জেন্ট হয়ে গেলাম। লয়েড তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি সবাই এই সপ্তাহে ফ্রি আছো? তাহলে আমরা সবাই সেই পুরনো দিনের মতো ঘোরাঘুরি করতে পারতাম। তার বন্ধুরা বলে, আজ রাতেই তারা ইউনিট রবার্টস অভিযানে বের হচ্ছে, যেটাই লয়েড বলে, ফিরে আসার পর আমার সাথে অবশ্যই দেখা করো, ভুলে যেও না। এরপর তারা সেখান থেকে চলে যায়। লয়েড আমাদেরকে বলতে শুরু করে, আমি পরে জানতে পারি যে তাদের এমন একটা তড়িঘড়ি মিশনে পাঠানো হয়েছিল যেখান থেকে মাত্র 3টি চেন ফিরে এসেছিল। যদি আমি আগে জানতে পারতাম তবে কি আমি তাদেরকে আদৌ আটকাতে পারতাম? হয়তো না, আমার কাছে এমন শক্তিও নেই। আমি নিজেই কিছু জানতাম না, আসল কারণও না। আমি না বুঝেই ঘৃণা করলাম, বন্দুক তুললাম আর আদেশ মানলাম। আর এখন বুঝতে পারি যে কোনো কিছু থেকে অজ্ঞ থাকাটাই সবচেয়ে বড় দুর্বলতা, আর কখনো কখনো এটা সবচেয়ে খারাপ কাজও বটে। এরপরে একটা লোক তাকে বলে, এই পৃথিবীটা একটা বড় পেঁয়াজের মতো, মিথ্যের ওপর মিথ্যের পরত লেগে থাকে, আর এই মিথ্যের পরত সরাতে গেলে চোখে তো জল আসবেই। লয়েড তাকে বলে, এটা আর্মির রেশন, এটা বিক্রির জন্য নয়। কিন্তু লয়েড তার পোশাক দেখে বুঝতে পারে যে এই লোকটাও মিলিটারি থেকেই এসেছে। লোকটি বলে, একদম ঠিক, আমি মিলিটারিতেই আছি, বা অন্তত আমি তোমাকে এমন ভাবতে বাধ্য করেছি। যাই হোক, হ্যাঁ আমি আর্মিতে আছি, শুধু আমার র্যাঙ্কের ব্যাজ নেই। লয়েড মনে মনে ভাবে, এ কে আর কী নিয়ে বা কথা বলছে? সেই লোকটি লয়েডের আসল নাম নেয়, আর এটা শুনে লয়েড সঙ্গে সঙ্গে চমকে ওঠে। লোকটি লয়েডকে বলে, আর্মিতে যোগদানের জন্য ন্যূনতম বয়স পার করার জন্য
তুমি তোমার গ্রামের একটা অন্য ছেলের পরিচয় চুরি করেছিলে, তাই না? বাহ, তুমি তো দারুণ চালাক। কত অদ্ভুত, তাই না? তোমার পুরনো বন্ধুটার সাথে দেখা করে তুমি নিজেই নিজের রহস্য ফাঁস করে দিলে। আর আজকের যুগে যদি কেউ মিথ্যে পরিচয় ব্যবহার করে, তবে লোকে সোজা এটাই ধরে নেয় যে সে একজন সৈনিক। লয়েড তাকে জিজ্ঞাসা করে, তুমি কি মিলিটারি পুলিশ থেকে এসেছো? লোকটি বলে, না, আমি মিলিটারি ইন্টেলিজেন্স থেকে এসেছি। আর লয়েডকে বলে, আমি তোমাকে নিয়োগ করতে এসেছি। তুমি একজন যোগ্য লোক। একজন সার্জেন্টের রাইফেলের থেকেও বেশি শক্তিশালী অস্ত্র হলো তার ইন্টেলিজেন্স, অর্থাৎ তথ্য। আজকের যুগে তথ্য ছাড়া কোনো দেশ যুদ্ধ লড়তেই পারে না। আমাদের লোক কম আছে, আমাদের সাথে কাজ করবে, নাকি আমি তোমাকে এখান থেকে বরখাস্ত করে দেব? এই কথা শুনে লয়েড ভয় পেয়ে যায়। লোকটি বলে, আমি শুধু চাই তুমি এই যুদ্ধ জেতাতে আমাদের সাহায্য করো। সেই লোকটি লয়েডকে মঙ্গলবার দুপুরে সাধারণ পোশাকে সাউথ স্টেশনে আসতে বলে। লয়েড মন খারাপ করে বসে বসে ভাবে, আমি হয়তো কোনো নতুন অস্ত্র পেয়েও যেতে পারি, কিন্তু তারা কখনোই ফিরে আসবে না, আর আমিও কখনো সেই দিনগুলো ফেরত পাবো না। ঠিক তখনই লয়েড সেখানে চলে আসে আর তাকে বলে, তুমি তো সত্যিই প্রভাবশালী। এমনকি আমার বদলির ব্যাপারেও আমার কমান্ডিং অফিসার কিছুই বললেন না। যার উত্তরে লোকটি বলে, তোমার কি আমাকে বিশ্বাস হয়নি? যাই হোক, ভালো কথা, আমাদের কাজে সবাইকে সন্দেহ করাটা খুবই জরুরি। এরপর সে লয়েডের কাছ থেকে তার ব্রিফকেসটা চায় আর সেই ব্রিফকেসটা পুড়িয়ে ফেলে আর তাকে বলে, আজ থেকে তোমার পুরো পরিচয় মুছে ফেলে তুমি একটা ছায়ার মতো এই দেশের জন্য কাজ করবে। লয়েড বলে, আমার কোনো যায় আসে না, এমনিতেও আমার নাম কারোর মনে নেই, আর এই দেশের জন্য আমাকে কি করতে হবে বা এই যুদ্ধ জেতার জন্য কি করতে হবে তা নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই। লোকটি জিজ্ঞাসা করলো, তাহলে তুমি এইসব কিসের জন্য করছো? লয়েড বলে, কোনো বিশেষ কারণের জন্য নয়। এরপর সেই লোকটি তাকে তার পিছু পিছু আসতে বলে এবং দৃশ্য পরিবর্তন হয়, যেখানে লয়েডের সাথে প্রথম দেখা হয় সিলভিয়ার, যে লয়েডকে বলে, আমি এখন থেকে তোমার নতুন বস, আর আমাকে বলা হয়েছে তোমাকে কঠিন ট্রেনিং দিতে, যাতে তুমি একজন যোগ্য এজেন্ট হতে পারো। ট্রেনিংয়ের নাম শুনে লয়েডের মাথা ঘুরতে থাকে। আর এরপর আমরা আবার বর্তমানে ফিরে আসি, যেখানে লয়েড ভয়ে ঘুম থেকে জেগে ওঠে। ইয়র বলে, ভালোই হলো তুমি জেগে উঠেছ, তুমি ঘুমানোর সময় খুবই জোরে জোরে পাশ ফিরছিলে। লয়েড ভাবে, আমি কোথায়? আর তারপর তার মনে পড়ে সে এখন লয়েডের বাড়িতে। সে চিন্তিত হয়ে ভাবছে, জানি না কেন মনে হচ্ছিল যেন খুবই পুরনো স্মৃতি দেখছিলাম। আনিয়া এই সময় লয়েডের মনের কথা পড়ে নেয় এবং তাকে আদর করে চাপড় দিতে দিতে বলে, আপনার কি খুবই খারাপ স্বপ্ন এসেছিল? ভয় পাওয়ার কিছু নেই। লয়েড জিজ্ঞাসা করে, আমি সোফায় শুয়েছিলাম কেন? আনিয়া তাকে বলে যে সে একটা টরেন্টোরাস বোল্ট পেয়েছে, যেটা দেখে লয়েড অজ্ঞান হয়ে গিয়েছিল। আর এই কথা বলে আনিয়া ভয়ে পালাতে শুরু করে, যেটাই লয়েড বলে, আমি এখনো তোমার উপর রাগও করিনি। লয়েড বলে, ঠিক বলেছ, এতে অপারেশন স্ট্রিক্সে বিপদ হতে পারে। আনিয়া মনে মনে ভাবতে থাকে, আনিয়া একটা খুবই খারাপ মেয়ে। লয়েড থেকে জিজ্ঞাসা করে, তুমি ডেমিয়ানের সাথে বন্ধুত্ব করেছো তো, তাই না? আনিয়া ভাবে, হ্যাঁ, প্ল্যান বি তো একদম জোরদার কদমে চলছে। লয়েড তাকে বলে, এটা খুবই ভালো কথা, তুমি তোমার বন্ধুদের খেয়াল রেখো। ঠিক তখনই বন্ডের পেট থেকে একটা আওয়াজ আসে, যেটাই সবাই হেসে ওঠে। ইয়র বলে, আমাদের তো রাতের খাবার শুরু করা উচিত। লয়েড বলে, ঠিক বলেছ। সে থেকে জিজ্ঞাসা করে যে পেঁয়াজ বেঁচে আছে, সেগুলো দিয়ে কি বানাবো? আনিয়া বলে, আপনি সেগুলো দিয়ে স্যুপ বানান। আর এরপর লয়েড রান্না শুরু করে, আর তারপর সবাই একসাথে রাতের খাবার খায়। লয়েড এই সময় বন্ডকে বলে, তুমি পেঁয়াজ একদমই খেতে পারবে না, যেটাই বন্ডের মন খারাপ হয়ে যায়। ইয়র বলে, ঠিক আছে, তাহলে এর বদলে আমি তোমার জন্য কিছু বানিয়ে দেব। আর এটা শুনে বন্ডের আরও খারাপ লাগে। আর এখানেই শেষ হয় এপিসোড 3। পরবর্তী পর্বে লয়েড পাবে একটা সম্পূর্ণ নতুন মিশন, যেটা দেখার জন্য ভিডিওটাতে লাইক করতে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে।